লেখা হলো অভিনেতা অমুক অমুক অন্যজনের নাম এবং বিদিতা চক্রবর্তীর মেয়ে মেঘলা দাস। নেপোটিজম মানে আমি যদি আজকে একটা কাজ করি এবং আমার পছন্দের এক বন্ধুকে আমার সাথে কাজ করতে নিই, সেটাও নেপোটিজমই। একদম জেনজি বলো, সোশ্যাল মিডিয়া লিঙ্গ, এই পুরো ব্যাপারটাতে আমি খুব খারাপ, খুবই কাঁচা, মানে আমার জেনারেশনের লোকেদের থেকেও বেশি। আমার মাও আমাকে বলে যে তুই মানে ভীষণ সিরিয়াস আর সবকিছু নিয়ে প্রপার আর এই। আমরা আজকে আছি আবার ইউআইএতে, নতুন একদম নিউ জেনারেশন। আমি ভাবতে পারিনি এরভাবে পেয়ে যাবো মেঘলাকে। মেঘলা কিন্তু, হ্যাঁ, মেঘলা দাশগুপ্ত, নট মেঘলা, নট মেঘালয়া, অনেকগুলো নাম শুনছিলাম ওর কাছে, অনেকে ডাকে। চিনতে পারছেন তো? আরে চালচিত্র এখন, আমি জানি লুকটা আলাদা ছিল ছোটবেলা, মানে অঞ্জন দত্তের ছোটবেলা, তার স্ত্রী মনে পড়ছে, আরেকবার দেখে নেবেন। তো আজকে আমরা ওই নিয়েই কথা বলবো, আরও অনেক কথা বলবো বেসিক্যালি। মানে তুমি এত ভালো কাজ করেছো, শুধু তুমি নয়, ফিল্মটা অসাধারণ অসাধারণ। আমি বারবার, বোধহয় এই সপ্তাহে আমি মিনিমাম 10 বার দেখেছি ছবিটা, চালিয়ে চালিয়ে। সিরিয়াসলি সবার কাছেই সেটা শুনছি যে মানে এমনই একটা ছবি যেটা একাধিকবার দেখতে ইচ্ছে করছে লোকেদের অনেকদিন পর, সেটা, হ্যাঁ, অনেক কাল পর। তো এইরকম একটা ছবির সঙ্গে তুমি যুক্ত হয়ে পড়লে, মানে হয়তো তখনও তুমি জানতে না, যখন শ্যুট করেছো ইউ ডিডন্ট নো যে এত সাকসেসফুল হবে, রাইট? তো হাউ ওয়াজ দিস জার্নি? মানে তোমায় কি প্রথমে একবারই সিলেকশনে গেছিলে, না অনেককে ট্রায়াল করা হয়েছে? সিলেকশনের কথা আমি এক্স্যাক্টলি বলতে পারবো না। আমাকে, আমার চরিত্রটা আমি জানি, আর কারুকে নিয়ে বোধহয় কনসিডার করা হয়নি, তার কারণ আমার কথাটা সাজেস্ট করেছিলেন ছন্দাদি নিজেই। ও আচ্ছা, ওনারই মনে হয়েছিল যে আমি এটা শুনেছিলাম। এবং অঞ্জনদা যখন আমার সাথে যোগাযোগ করেন, আমি প্রথমেই খুব এক্সাইটেড হয়ে গিয়ে, বিকজ অফ দ্য ফিল্ম ইট ইজ সেটা। এবং তার থেকেও একটা বড় ব্যাপার হচ্ছে যে আমি প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম 3.5 বছর বয়সে অঞ্জনদার ছবিতে। তো তখন তো খুবই ছোট ছিলাম, অতটা বোধ ছিল না। তো আই ওয়াজ ভেরি এক্সাইটেড টু ওয়ার্ক উইথ হিম। এবং মৃণাল সেনকে নিয়ে একটা ছবি বানাচ্ছেন, ওনাদের দুজনের সম্পর্ক নিয়ে একটা ছবি বানাচ্ছেন, যেটা সত্যি উনি ছাড়া আর কেউ এই ছবিটা বানাতে পারতেন না। তো সব মিলিয়ে আই ওয়াজ ভেরি এন্টাইসড আর কি। এবার সেখানে ওই প্রশ্নটা খুব আসে, আসলে এত ভালোবাসি লোকটাকে, যে অঞ্জন দত্তর সামনে তুমি তো আগে যেহেতু চেনো, ঠিক আছে, সেই ভয়টা হয়তো পাওনি। ফ্লোরে কেমন মানুষটি? ফ্লোরে অ্যাকচুয়ালি ভয় পাওয়ার কোনো জায়গাই নেই, বিকজ হি মেক্স ইট ভেরি কমফোর্টেবল ফর ইউ। মানে এমন একটা সিচুয়েশন উনি তৈরি করেন যেখানে একজন অভিনেতা হয়ে নিজের কাজটা বাদে কিচ্ছু ভাবার প্রয়োজন নেই। তো ভয়ের তো কোনো জায়গাই নেই, বরং মানে খুব মজা করে কাজ করেছি। এবং গিভ মি আ লট অফ ইন্ডিপেন্ডেন্স। কিছু যদি বলার থাকতো, এসে আস্তে করে বলে যে এটা একটু তুমি কি করে দেখবে, এটা করে দেখতে চাও কি? হ্যাঁ। তো মানে সেটা ওরম ভাবেই ব্যাপারটা আর কি, কোনো চাপের কোনো ব্যাপার ছিল না। এবং এইটার পুরো চরিত্রটার প্রেপারেশনটা ছিল, আমরা অঞ্জনদার বাড়িতে বসে গোল করে নানান গল্প শুনতাম। ওরা সেই সময় কি করতো, মানে কেমন সম্পর্ক ছিল, মজার কিছু ঘটনা, যখন ওরা একসাথে, এই যে ইয়াং নাটকের দলটা যারা দেয়ার ডাইনামিক, এই গল্পগুলো শোনাটাই ওয়াজ আর প্রেপারেশন। তো খুবই মজা করে হয়ে গেছে ব্যাপারটা। মানে স্ক্রিপ্ট তো প্রপারলি ছিল? হ্যাঁ, স্ক্রিপ্ট তো ছিল, কিন্তু কোনো প্রোডাকশন ছিল না তখন। সেটা হইচইয়ের কাছে তো পরে, ছবিটা বানানোর পর হইচই নিয়েছে ছবিটা। যখন ওরা করেছে পুরোটা ইন্ডিপেন্ডেন্টলি করেছে, হোম প্রোডাকশনের মতো হয়েছে ব্যাপারটা। কাজেই স্বাভাবিকভাবে রেগুলার শুটিং এর যে কিছু চাপ হয় সেগুলো ছিল না। ছিল না। ওকে, মানে নিজেদের ঘাড়ে কাজ নেওয়ার এক কিছু অফকোর্স চাপের দিকও থাকে, কিন্তু আবার অনেক সুবিধের দিকও থাকে, সেই সুবিধাগুলো পেয়েছি আর কি। মানে কংগ্রাচুলেশনস এই কাজটার জন্য, এত ভালো হয়েছে। আর পরবর্তীকালের জন্য তো অবভিয়াসলি এই তো চা চলে এসছে, ওয়েট করবো। চাটা নিয়ে নাও। চা না কফি না? কফি বলা হয়েছিল তো, রাইট? এইবার ওমা, তুমি চিনি নিচ্ছ? ব্রাউন সুগার? না, অনেকে নেয় না তো, মানে এখন সবাই কনসিয়াস হয়ে গেছে প্রচন্ড, হেলথ কনসিয়াস, ফিগার কনসিয়াস। চেষ্টা করি চিনিটা না খাওয়ার, ওটা হেলথের কারণেই, ফিগারের থেকেও বড় কারণ চিনিটা সত্যিই খুব খারাপ শরীরের। সবাই বলে। চেষ্টা করি আমি একান্ত ইচ্ছে করলে কখনো কফিতে কিছু দিতে আমি মধু মিশিয়ে দিই, মধু দিয়ে ভালো লাগে খেতে, আর না হলে এমনিই খাই।
আচ্ছা, তোমার বিষয়ে সত্যি আমি যে অনেকটা জানি এরকম একদম নয়, অনেকটা জানো বলেই আমার বসা। জানার কোনো কারণ না, সেটা একদমই নয়, মানে যাই হোক এখনো অবধি আশা করি, কারণ হ্যাঁ, তুমি যদি পার্সোনালি তোমার দিক থেকে বলো তাই, কিন্তু আর উল্টো দিক থেকে স্টার কিড, এটা তোমার কাছে কতটা জ্বালা না এটা সুবিধে, কোনটা পাও? কোনোটাই নয়, জ্বালাও নয় সুবিধেও নয়। মানে বেশি অ্যাটেনশন পাচ্ছ কোথাও গেলে যখন তুমি কাজ? সেটা তো একটা হয়, মানে যদি একটা এক্সাম্পল দিতে হয় আর কি খারাপ দিকটা, কদিন আগে আমি একটা ফটোশুট করলাম, সেখানে আমি এবং আরেকজন ছিলেন। যখন ওটা বেরোলো, লেখা হলো অভিনেতা অমুক অমুক অন্যজনের নাম এবং বিদীপ্তা চক্রবর্তীর মেয়ে মেঘলা দাস। মানে আচ্ছা, তো মানে ইউ আর নট মেঘলা দাশগুপ্ত? হ্যাঁ, মাই ডটার অফ এই ওটা আগে আছে। সেইটা একটা বরাবরই আমার মনে হয়েছে যে জাস্ট লাইক ইট ইজ আ ব্লেসিং, আমি যে পরিবারে জন্মেছি এবং বড় হয়েছি, আই হ্যাভ গটন লট অফ থিংস, কিন্তু এটাও একটা সবসময় থেকেছে দ্যাট আই হ্যাভ টু ক্রিয়েট অ্যান আইডেন্টিটি ফর মাই সেলফ। এটা একদম হ্যাঁ, এবং এই বিষয়টা তুললে বলে আমি বলছি, এই পুরো নেপোটিজম এই বিষয়টা নিয়ে আমার যেটা বক্তব্য, যে নেপোটিজম বললেই আমরা খুব একটা কি বলবো, একটা টানেলড ডেফিনিশন ভাবি। নেপোটিজম মানে আমি যদি আজকে একটা কাজ করি এবং আমার পছন্দের এক বন্ধুকে আমার সাথে কাজ করতে নিই, সেটাও নেপোটিজমই দিনের শেষে। এবং মানে আমরা নেপোটিজম বেসিক্যালি কিন্তু সব জায়গায় আছে, এবং সেটা বিজনেসের ক্ষেত্রেও সত্যি। একজন বিজনেস পরিবারে যখন একজন জন্মায় যে চালের ব্যবসা করে, ইট ইজ অনলি ন্যাচারাল, সে নাই করতে পারে, বাট ইট ইজ অনলি ন্যাচারাল সে সেটাই করবে। আমার মনে হয় যেটা হয়, দ্যাট ইউ হ্যাভ সাম অ্যাডেড রেসপন্সিবিলিটিস, দ্যাট ইফ ইউ, হ্যাঁ ইট ইজ ট্রু দ্যাট আ লট অফ পিপল কামিং ফ্রম সার্টেন ব্যাকগ্রাউন্ডস কিছু অ্যাডভান্টেজ হয়তো পাচ্ছেন যেটা বাকিরা বাইরে থেকে এসে পাচ্ছে না, তার দায়িত্বও কিন্তু ততগুণ বেশি। সেটা একটা কাজের ক্ষেত্রে, দুটো কাজের ক্ষেত্রে সত্যি হতে পারে। তারপর যদি ইউ হ্যাভ নাথিং টু অফার, কোনো মানে নেই। একদম একদম। আর তোমাকে জাজমেন্টে বেশি পড়তে হচ্ছে, সেই ভালোটা দিতেই হবে বা ছাপিয়ে যেতে হবে, না হলে ইউ ক্যানট সারভাইভ। আর সবসময় একটা কম্প্যারিজনের জায়গা তো এসেই যায়। ওটা তো আসেই, মানে যেটা আমার নিজের মনে হয় সেটা হচ্ছে অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, মানে সেইটা ভালো পারলো বা পারলো না, এতটা জাজমেন্টাল জায়গায় পড়ে গেল মানুষের। আমি তো আমার পার্সোনালি মনে হয় অভিষেক বচ্চন ইজ আ ভেরি গুড অ্যাক্টর। আমার ভীষণ, মানে হ্যাঁ অনেকগুলো কাজ আছে। আমি এখনো বলতে, গুরুর নাম আমরা বলতে পারি, ইউভা বলতে পারি, হ্যাঁ। তো তারপরে ইভেন লুডোতে যে কাজটা করেছে, লুডো তো ফিল্মটাই অসাধারণ অবভিয়াসলি। তো যাই হোক, হ্যাঁ একদম ঠিক কথা বলেছে, যে এটা ব্লেসিংও আবার উল্টোটাও। এইবার এই কাজ করতে এসে, মানে ধরো তুমি ইন্ডাস্ট্রিতে তো আসলে, ইন্ডাস্ট্রি তোমাদের নতুন জেনারেশন যারা খুব ভাইব্রেন্ট কোথাও আমার কাছে, কিন্তু আবার কিছু ড্রব্যাকসও আছে, রাইট? মানে আগেকার যারা, তারা সাধনাটা অনেক বেশি করতেন মনে হয়, আসতেন অনেক পরে। তুমি এসে ফেস করেছো সেরকম ডিরেক্টরস বা সেরকম মানুষজন যারা তোমায় বলছে শেখা হয়ে গেছে? মানে এরকম হয়েছে, একান্ত যে হয়নি তা নয়, কিন্তু এরম ভাবেও যে কেউ বলেছেন আমার মনে হয় না। এবং অ্যাজ ফার এজ শেখা ইজ কনসার্ন, আমার মনে হয় যে যত কাজ করব তত শিখতে থাকবো। শেখাটা তো ওরম হয়ে গেছে কখনোই হবে না আর কি, যতদিনই কাজ করব ততদিনই শিখতে থাকবো। এবং এভরি জব দ্যাট ইউ ডু, তারপর দেখলে মনে হয় আচ্ছা এইগুলো তো জঘন্য হয়েছে, এত গন্ডগোল হয়েছে, পরের বার তাহলে আই কিপ দিস থিংস ইন মাইন্ড। তো সেটার তো কোনো শেষ নেই। এই যে মানে তোমার সাথে কথা বলে একটা মজার জিনিস হচ্ছে, আমি মনে হচ্ছে না একটা বাচ্চা মেয়ের সাথে বসে আছি, রিয়েলি বলছি, এত ম্যাচিওর কথা বেরোচ্ছে। এটা বোধহয় বিকজ অফ ফ্যামিলি। হ্যাঁ, a lot of that has to do with it. মানে এই যে তুমি জানো যে ইটস এ প্রসেস, আমি শিখবো, আগেরটা বাজে লাগবে, বরং মানে আমরা এসে এখন ভাবি যে হ্যাঁ লাস্ট কাজগুলো কি বাজে, লাস্ট টাইমে যেটা করেছিলাম কি বাজে ছিল। জীবনে কোনোদিন নিজের কোনো কাজ দেখেই এটা মানে ভালো হয় না এখন অবধি। তোমার প্রথম কাজ যেটা আমি দেখিনি, কি বলো নামটা, খুব ইংলিশ নাম একটা, লোডশেডিং এর কথা। লোডশেডিং, রাইট। ওই কাজটা কিভাবে এসেছিল, মানে কিভাবে? সেটা তো ওটা জিএর একটা টেলিফিল্ম ছিল, সৌকর্যদার ডিরেকশনে। সৌকর্যদা যোগাযোগ করেছিল, আমার স্ক্রিপ্টটা শুনে খুবই ভালো লেগেছিল, ভাবছিলাম হ্যাঁ করবো ওরম ভাবে। এইখানেই প্রশ্ন, সেটা হচ্ছে মানে সিলেকশনটা তুমিই করলে, যে মানে মা বাবার এখানে জায়গা থাকে না তো, যে বাবু এটা করবি এটা করবি না, এটা হয় না? না একেবারেই না। আমি কখনো কিছু জিজ্ঞেস করতে হলে আমার মনে হয় যে এটা নিয়ে আমার একটু কনফিউশন হচ্ছে, কি করব, বা
আই আস্ক ফর দেয়ার ওপিনিয়ন, যে Right. তোমরা কি বলছো সেটা আমি জেনে নিয়ে দেন আই ক্যান মেক অ্যান ইনফর্মড হ্যাঁ, ডিসিশনটা আমার। নিজেরই হওয়া উচিত, একদম তাই। মানে এটা নিয়ে কোনো মানে সেকেন্ড ওপিনিয়নই নেই, যে ডিসিশনটা নিজেরই হওয়া উচিত। ওপিনিয়ন নিতে অসুবিধে নেই, কিন্তু এবার এই স্ক্রিপ্টটার ক্ষেত্রে তুমি যেটা বললে যে এই অনন্যতে কি টেনেছিল তোমায়? সিলেকশন তো হলো, বুঝলাম, তোমার কথা সাজেশন দিল, হ্যাঁ, কিন্তু টানলো কি তোমাকে, যে ভালো কি লাগলো? আমাকে টানলো ওই অঞ্জনদার সাথে একটা কনভারসেশন ফোনে, দ্য ওয়ে হি ডিসক্রাইব, যে আমি এই ছবিটা বানাতে চাইছি এবং নিজের যেটুকু যা পুঁজি আছে তাই দিয়ে বানাচ্ছি এবং সবটাই নিজেদের মতো করে করছি, এখানে কোনো বাইরের কারোর ইনভলভমেন্ট নেই, এবং দিস ইজ সামথিং উইচ ইজ এক্সট্রিমলি ক্লোজ টু মাই হার্ট, ইটস আ ভেরি স্পেশাল প্রজেক্ট, দ্যাট ওয়াজ এনাফ টু গো অন। আর আমাদের সায়নের সাথে কাজ করে কেমন লাগলো? ওর নামটা শাওন, ঠিক শাওন, আমার এই নামটা শাওন, ওর হ্যাঁ, নামটা আমি- সবাই আমি- বলে, right, এটা right. নিয়ে আমাদের মেঘলা দীর্ঘ মেঘ। আলোচনা হয়েছে। হ্যাঁ, তো শাওন না, মানে শাওন ও রাতে যদি, সেই শাওন। শাওনদার সাথে কাজ করে খুবই মজা হয়েছে, কারণ শাওনদার সাথে আমার মানে পূর্ব পরিচয় আছে বেসিক্যালি, আমরা বন্ধু বান্ধবের সূত্রে আমাদের আগের থেকেই আলাপ ছিল, এবং আমি জানতাম না যে শাওনদা পাঠটা করছে, আমাকে অঞ্জনদা বলেছিলেন আমি একজনকে পেয়েছি যে আমার পাঠটা করবে, তোমার সাথে আলাপ হলেও তোমার ভালো লাগবে, খুব ভালো কথা। প্রথম দিন যেদিনকে বসা হলো একসাথে, আমি গিয়ে দেখছি শাওন, আমি বলছি, আরে কি হলো, তো বলছি তুই এখানে কি করছিস, মানে এরকম একটা হলো ব্যাপারটা আর কি। মানে ইনস্ট্যান্ট বললে আমি তোর বউ হবো। হ্যাঁ, মানে ওরকমই বেসিক্যালি। হ্যাঁ, তো- এবং তারপর থেকে আমাদের এই বন্ধু বান্ধবের গ্রুপে আমাকে এক ছন্দা দিয়ে এবং ওকে অঞ্জনদা মাঝে মাঝেই বলে ডাকে। আর সত্যি মানে ওকে অনেক, এই তোমাকেও পেয়েছি, ওকে পেলে আমার খুব ভালো লাগতো একসাথে, অসাধারণ। মানে ও যে কাজটা করেছে, দ্যাটস, এবার ও কি এরকমই, মানে ওকে আমি পার্সোনালি চিনিও না, কোনোদিন এখনো দেখা হয়নি, হয়তো হবে। ও কি এরকমই, মানে এই যে চরিত্রটা করেছে, এই জাতীয় একটা? না না, একেবারেই একদমই এরকম নয়। শাওনের মতো আমি এটা না, আমি বলছি ও কি বলবো? রিজার্ভ না, ও যেরকম এখানে মানে একটা পাগলামও রয়েছে, মানে হ্যাঁ, না অন্যদের সেটা নেই, মানে ওই পাগলামোটা না নেই, না না, অলওয়েজ একটা পাগলামো কাজ করে। ব্যালেন্সড এন্ড হি ইজ আ ভেরি সিনসিয়ার পারসন, মানে আমি Okay. কাজ করতে গিয়ে এটা আমার ধারণাই ছিল, এবং কাজ করতে গিয়ে নতুন করে সেটা রিয়েলাইজ করলাম যে যে কাজটা করার সময় অন্য কোনো দিকে মন থাকে না, সেটা এটা দেখে ভেরি মনে ভেরি হয়েছে। সিনসিয়ার অ্যাক্টর। বাহ, এই নতুন জেনারেশনে এই ভালো দিকগুলো দেখলে সত্যি খুব ভালো লাগে। মানে এই নতুন জেনারেশন, এই যে এরকম কিছু কাজ, বা তোমরা যারা এরকম ভাবে কাজ করছো, উল্টোটাও হয়, মানে অনেক সময় অনেক খারাপ কাজ দেখলে পরে সেটাও খারাপ লাগে। এই জেনারেশনে বসে তোমার কোন জনারটা ভালো লাগে, বা কি দেখতে পছন্দ করবে? মানে এখন ফিল্ম তো মানুষ এক এক রকম ভাবে চাইছে, বিক্রি হচ্ছে, কিছু লোক বলে যে এইটা বিক্রি হচ্ছে, খাচ্ছে বাজার, সেই সব বাদ দিয়ে তোমার কি ভালো লাগবে দেখতে? কি ভালো লাগবে বলতে, আমি ছোটবেলা থেকেই খুবই ফিল্ম বাফ আর কি, আমি নানান ধরনের, সেটাও আচ্ছা। কিছুটা পরিবারগত কারণে, মানে সিনেমা দেখাটা আমাদের খুবই প্রিয় একটা পাস টাইম আর কি, যখন লোকজন শুনছিলাম। বাড়িতে একসাথে থাকি আমরা হ্যাঁ, সিনেমা হ্যাঁ, দেখি হ্যাঁ, একসাথে। হ্যাঁ, তো সেটা ছোটবেলার থেকেই সেটা আছে, তো সেই কারণে মানে সেটা বই বলো, গান বলো, মানে যে কোনো ধরনের মিউজিক বলো, ছবি বলো, কোনো পার্টিকুলার জনের প্রতি যে খুব ইনক্লিনেশন আছে ওরকম নয়, মানে আই এম ভেরি ওপেন টু আ লট অফ থিংস। মানে আমার যেটা ভাল লাগে, ধরো ইদানিং আমি যেটা দেখছি, আমার যেটা হচ্ছে খুব নেসেসারিলি লার্জার দেন লাইফ বা গিমিকি জিনিসের থেকেও বেশি সামথিং, সেটা সিম্পল হলেও যদি হার্ট ফেল্ট হয়, হ্যাঁ, হ্যাঁ, যদি মানে যে গল্পটা শুনছি সেটার মধ্যে আমি ইনভলভড হয়ে যাই, সেটা কতটা আমাকে ওয়াও করলো বা ওয়াও ফ্যাক্টর কতটা আছে, তার থেকেও বড় কথা আমি ইমোশনালি কানেক্ট করতে পারছি কিনা, সেটা আমার ইদানিং আমার সেই ধরনের কাজ দেখতে বেশি ভালো। ফর এক্সাম্পল কি লাপাত্তা লেডিস, মানে যেটা লাপাতা লেডিসটা আমার এখনো দেখা হয়নি, আমার বাবা মা বলে বলে পাগল করে দিয়েছে আমাকে, এটা খুবই অন্যায় হচ্ছে দেখো, আমার, আমি খুব দেখো, শিগগিরই মানে- দেখবো, এবং সবাই এত তো ভালো তুমি যেরকম কথা বললো বলছে। ওই ফ্লেভারের পুরো আমি একটা বিষয়টা। এক্সাম্পল দিতে পারি, যেরকম ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট অ্যাক্টার্স, প্রবাবলি মাই ফেভারিট ইন্ডিয়ান অ্যাক্টর রাইট নাও উড বি সোবিন শাহির। হ্যাঁ, এবং সোবিন শাহিরের একটা ছবি আছে কুম্বালাঙ্গি নাইটস, এটা আমি দেখেছি। মানে ছবিটা দেখার পর থেকে আই নো ইট উইল বি মাই, মানে ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট ফিল্মস অল মাই লাইফ। তো তার মানে তোমার টেস্টটা ডেভেলপ করে গেছে। এবার তুমি আমি শুনছিলাম তুমি বলছিলে বোধহয় কথা বলতে গিয়ে যে তুমি ব্যাকে কাজ করেছো কখনো, মানে হ্যাঁ, ক্যামেরার সাথে? ক্যামেরার পেছনে আমি বাবাকে অ্যাসিস্ট করা দিয়ে শুরু করি। বাহ, বাবার সাথে আমি 3টে ছবিতে অ্যাসিস্ট করেছি, একটা ওয়েব সিরিজে অ্যাসিস্ট করেছি। তো অসাধারণ। তোমার তো হাতে করি কি, মানে সবটাই মোটামুটি, হ্যাঁ, ওই মানে এডিট কাজটা করেছো বেসিক্যালি? এডির কাজ করেছি, এবং গত 2 বছর আমি অ্যাকচুয়ালি নিজের একটা ছবি কো ডিরেক্ট করছি।
Okay. ডিরেক্ট করছি এবং কো-প্রডিউস করছি, কো-প্রডিউস করছো, কো-ডিরেক্ট করছো। সেটার মানে কাজ চলছে। আজকালকার সিনেমারা, এই যে আমি খুব আলোচনা করি প্রত্যেকটা পডকাস্টে, আপনাদের তলায় লেখা আসে যে খুব বেশি হয়তো নতুন জেনারেশন নিয়ে একটু বেশি কথা বলি, বাজে কথা, খারাপ কথা বলে ফেলি। দেখুন ভালো নিয়ে এসেছি, তো এই ভালোটা আমি চাই যে সামনে আসুক বারবার। তো এইবার সেইখানে তোমার কখনো ইচ্ছে করে যে একটু মাকে কাস্ট করি? এইটা আমি অ্যাকচুয়ালি মাকে বলিনি কখনো, এটা কিন্তু ভীষণ ইচ্ছে। যদি কখনো ছবি বানাতে পারি তো আই উড রিয়েলি লাইক টু। মাকে কিরকম, মানে অভিনেতা হিসেবে কতটা পয়েন্ট দেবে তুমি? এই রে, এটা কিন্তু মা, যোগ্যতাই নেই। মা বাদ দিয়ে দাও, মানে নো মা, মানে ভাবো যে একজন অভিনেত্রী বিদিতা চক্রবর্তী, মানে তাকে কত পয়েন্টস দেবে তুমি 10-এ? এটা তো রাইট যোগ্যতা তো নেই আমার। আচ্ছা, মুখে এমনি বলতে পারো কত মা কেন, সেটা কারোর ক্ষেত্রে কোনো সিনিয়রকেই আমার পয়েন্ট আমি কি দেবো? কোন মানের অভিনেত্রী বলতে পারো? এরকম বলি না চট করে বাইরে, কারণ লোকে মায়ের কথা বলি, ওটাই বলছি, মানে আমি এক্ষুনি বলে দেবো যেরকম জিজ্ঞেস করলেই বলে দেবো। ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট অ্যাক্টরস, নট জাস্ট ইন দিস ইন্ডাস্ট্রি, আই উড সে ইন দিস কান্ট্রি, বিকজ আই ডোন্ট থিংক আ লট অফ পিপল, মানে এটা আমি স্বীকার করবো আর কি, মানে আমিও সেম কথা বলবো বেসিক্যালি, মানে সত্যি তাই। মানে এই যে চালচিত্র এখনের কথা সবাই এতবার করে বলছে, আমাদের দুজনেরই আসলে স্ক্রিন টাইম কিন্তু খুবই অল্প ছবিতে, কিন্তু সেটা যে ম্যাটার করে না একদম। সেটা যেখানে বিদ্যুৎ ঘুরছে, ওই যে বলছে না যে আমার জন্য গ্যাস এনে দিবি, ওই যে ঘুরছে জাস্ট কাটু, ওইটা তো আমার মনে আছে আমার গায়ে কাঁটা দিয়েছে, মানে আমি দেখে আমরা জাস্ট ওটা। এবং ওই সিনটাও যেখানে বেসিক্যালি মৃণাল সেনের সাথে হেঁটে হেঁটে বাড়ি ফেরার গল্প, যখন বাস ভাড়া ছিল না বলে একটা গল্প বলতে বলতে ওরা হেঁটে ফিরেছিল, সেই ওই সিনটা। তো শি ইজ গ্রেট। তো তুমি যেটা বলছিলে যে এই প্রেশারটাই তার মানে কাজ করবে, যেহেতু মা বা ওই বিদিতা চক্রবর্তী লিভ আপ করার, কি বলবো, এক্সপেকটেশন থাকে। হ্যাঁ একদম, তোমায় এবার নয় ছাপাতে হবে, নয় প্যারালাল অ্যাক্টিং করতে হবে, সেই জায়গায় পৌঁছতে হবে, এন্ড ইট উইল টেক টাইম। নাও হতে পারে, কিন্তু আমি বলছি ইট উইল টেক টাইম। এটা কালকের কাজটাই হয়ে যেতে পারে যে তুমি একটা না একেবারেই দুর্ধর্ষ কিছু করে ফেললে। এবার নাটকের সঙ্গে তুমি কি কানেক্টেড মায়ের মতন? নাটকের সাথে না, মায়ের মতো একেবারেই নয়। আমি আজ অবধি প্রফেশনালি একটি নাটকে কাজ করেছিলাম, তার একটি শো হয়েছিল, সুদীপা বসু ডিরেক্ট করেছিলেন। তা বাদে ওই স্কুল কলেজ পাড়া, তাছাড়া থিয়েটারটা আমার আসলে খুব বেশি করা হয়নি। আমি ছোট থেকে অভিনয় করতাম, তারপরে আমি ফুল ফ্লেজেডলি ক্যামেরার পেছনে কাজ করা শুরু করি, এবং ক্যামেরার পেছনে কাজ করলে, স্পেশালি অ্যাসিস্ট করলে, বাইরে ছবি বানানোর কাজ করলে, সব সময় এবং এফর্টটাই তার পিছনে চলে যায়। তখন you know everything about that film or whatever, মানে নিজের মানে পুরো এক্সিস্টেন্সটাই সেটাকে কেন্দ্র করে হয়ে যায়, তো অন্য কিছু করার সেরকম সুযোগ থাকে না। এবং তারপর আবার যখন অভিনয় করা করব ডিসাইড করলাম এবং শুরু করেছি, কাজ খোঁজা শুরু করেছি, অডিশন খোঁজা শুরু করেছি, থিয়েটারটা এই মুহূর্তে কিন্তু আই এম ভেরি ইন্টারেস্টেড। মানে এইটাই আমার প্রশ্ন, মানে ইচ্ছে আছে কখনো হোক, ইচ্ছে তো ডেফিনেটলি এনি টাইম, সেটা মানে ইচ্ছে আছে। গল্প তো নিশ্চয়ই শুনেছো, মানে বিদিতাদির কাছে যে নাটকের সেই ফিল, ব্যাকস্টেজে থেকেছি আমি, আমার বন্ধু বান্ধবরা প্রচুর থিয়েটার করে মাদের সূত্রে এবং নানা সূত্রে আর কি, মানে যাদবপুর প্রেসিডেন্সির চেনা জানা লোকজন, কিছু মানে নাটকের জগতেরও কিছু বন্ধু বান্ধব আছে, তো মানে থিয়েটারটার প্রসেসটার মধ্যে থেকেছি। এবং যে ছবিটা আমি বানাচ্ছি গত 2 বছর, সেটা আমরা তখন থিয়েটারে শুট করেছি 2 মাস থেকে। তো আমি হয়তো নাটকে অভিনয় করিনি, কিন্তু ইন এসেন্স থিয়েটারটা করেছি, গত 2 বছর ধরে টানা করছি। তাহলে তুমি ওই ফিলটা পেয়েছো যে মঞ্চে দাঁড়িয়ে ওই যে সামনে যে কি বলবো জনগণের যে স্রোত, যে সবাই বসে রয়েছে। এবং আমি নাচতাম খুব ছোট থেকে, সেটাও প্রচুর ডান্স ড্রামা করেছি। ব্যাস, তাহলে তো হয়ে গেল, মানে স্টেজটা মোটামুটি একটা হয়ে আছে। মানে কারণ কি স্টেজে ওঠে না, স্টেজ ফ্রাইট বলে তো একটা জিনিস আছে, সেটা থাকে, মানে প্রথম সবারই থাকে, হয়তো বড়দেরও, মানে অনেকেরই, মানে আমাকেও যদি এখন দাঁড়াতে হয়, পারফর্ম করতে গেলে কম টেনশন হয়, আমার কথা বলতে বললে আমার বেশি চাপ লাগে। এবার আমি অবাক হলাম যে তোমার মধ্যে এই বাবা মা দুটো দিকই এসছে। সেটা হচ্ছে তুমি ডিরেকশনের কথাও ভাবছো এখনই, আর অভিনয়টা তো করছোই, আবার ডিরেকশনটা দিচ্ছ, শুনতে পাচ্ছি। কোনটা টানছে বেশি তোমাকে? প্রোডাকশন বেশি টানছে, মানে বানাতে বেশি ভালো লাগছে? কারণ ওটা খুব ইন্টারেস্টিং, আমি জানি। এইটা কঠিন প্রশ্ন করেছো, কোনো তুল্য মূল্য বিচার করে তো দেখিনি, কিন্তু বেসিক্যালি যেটা বলবো যে কোনো ধরনের মানে ক্রিয়েটিভ ইনক্লিনেশনটা ছোট থেকে খুবই আছে, এবং whenever you are creating something, সেটা একজন অভিনেতা হিসেবে হতে পারে, মেকার হিসেবে হতে পারে, ইভেন অ্যাজ অ্যান এডি, দ্যাট এন্টাইসেস মি রাদার দ্যান মানে আমি সেই কি রোলে আমি মানে
হোয়াট আই এম কন্ট্রিবিউটিং টু দ্য প্রজেক্টের থেকেও বড় কথা। এইটা ভালো বলেছো খুব। এটা মানে বলতে ইচ্ছে করছে, তোমাকে ইনফোটা দিয়ে দিই। একদিন সোহাগদির সঙ্গে আড্ডা মারছিলাম, সোহাগদি বলছিল যে নাটক যখন মঞ্চস্থ হচ্ছে যে দিনটা, ঠিক আছে হচ্ছে তো হয়, আমার ভালো লেগেছে জানো তো এই প্রসেসটা, এই যে হচ্ছে না আজকে এটা হলো কাল, কারণ ক্রিয়েটিভ গ্র্যাটিফিকেশনটা ওই প্রসেসটা থেকেই হয়। একদম আমাদের ডেভেলপমেন্টটা বোধহয় ওখান থেকেই হয়, মানে ক্রিয়েটিভ ডেভেলপমেন্ট অবভিয়াসলি, নতুন চিন্তা ভাবনা সেটা তোমার ভালো লাগে। এবার তোমার সঙ্গে তুমি যেরকম বললে থিয়েটারে অনেকে যুক্ত, মানে এখনকার, তার মধ্যে কিছু ফেমাস মুখও আছে। এইবার তাদের সঙ্গে মানে তাদেরকে, এই যে তুমি যে এখন ইন্ডাস্ট্রিতে এসছো, কোনো তফাৎ পাচ্ছ, মানে ডিফারেন্স হচ্ছে আস্তে আস্তে সবার মধ্যে বন্ধুত্বের দিক থেকে? ইন্টারনাল ক্লাশ হচ্ছে একটা মানুষকে, এটা হয়, এটা মানুষ তো, এটা হতে থাকে। তো এখন যে নতুন করে হচ্ছে ওরকম নয়, চলছে এটা। দেখো আমার মনে হয় যে আমরা যখন স্কুলে ছিলাম, যখন কলেজে ছিলাম, রাদার স্কুলে ছিলাম, তখন একটা আমব্রেলার মধ্যে ছিলাম, ভালো ছিলাম সেটা থেকে হ্যাঁ খুবই মানে অনেক বেটার ছিলাম অনেস্টলি। এবং তারপর যখন কলেজে গেলাম একটু এক্সপোজার বাড়লো, আমরাও বড় হচ্ছি, ডিফারেন্স অফ ওপিনিয়ন তৈরি হচ্ছে নানান রকম। কিছু লোকেদের সাথে যেরকম হয়েছে যে একেবারেই যোগাযোগ ছিন্ন হয়ে গেছে, কিছু লোকেদের সাথে হয়েছে যে যোগাযোগ বা সম্পর্কের ধরনটা পাল্টে গেছে। মানে যখন হয় দ্যাট ইউ আর অলসো গ্রোয়িং এন্ড দ্য পারসন ইয়োর ফ্রেন্ড অর ইয়োর অ্যাকোয়েন্টেন্স ইজ অলসো গ্রোয়িং, এক্সচেঞ্জের নেচারটাও পাল্টায় এবং একটা অন্যরকম সম্পর্ক তৈরি হয়। কারোর সাথে সম্পর্ক বেটার হয়েছে অনেক আগের থেকে, স্কুল বা কলেজের সময় থেকে, তো সেটা তো লেগেই থাকে। সেটা আমার ধারণা মানে শুধু এই ইন্ডাস্ট্রি বা এন্টারটেইনমেন্ট জগৎ বলে না, যে কোনো বন্ধু বান্ধবদের মধ্যে সেটা মানে যত তারা বড় হচ্ছে এবং তারা মানুষ হিসেবে পাল্টাচ্ছে এবং গ্রো করছে, সেটা হওয়াটাই স্বাভাবিক। মানে এখানে একটা অদ্ভুত জিনিস বলি, ওই সেই মানুষ হিসেবেই, মানে ধরো তুমি যে এই কাজটা করলে, এই যে চালচিত্র করলে, যেহেতু ক্লিক করলো, ভালো হয়েছে, ভালো কাজ করেছো, দুটোই তো হবে। এক হচ্ছে যারা মেঘলার সঙ্গে খুব যোগাযোগ রাখতো না হয়তো, এখন একটু মেঘলা তো, আরে এটা তো হয়েছে, ভরে ভরে হয়েছে। লোকজন যারা আমাকে, আমি ফর আ ফ্যাক্ট জানি আমার একদম পছন্দ করে না, তারা মেসেজ করে বলছে ভাই দেখা করো। এটা অদ্ভুত না বিষয়টা? মানে কিরকম লাগে, হাসিও পায়, আবার উল্টোটাও হয়। সেটা হচ্ছে আমার সাউন্দার সাথেও কথা হচ্ছে আগের দিন, যে ও এটা আরো বেশি করে ফিল করছে। হ্যাঁ এটা হবেই, যে যারা অনেক দিন হয়তো একটু এগিয়ে চলে বা ওই আর কি, বোঝা যায় তো মানুষের ভাইব থেকে কমপ্লিটলি সেটা 180 ডিগ্রি ঘুরে যাচ্ছে। আর কিছু ফেস করবে হচ্ছে যারা জেলাসিতে পাগল হয়ে যাবে, যে ও পেয়ে গেল, ওইটা করে ফেললো, আমি পারলাম না, আমার শেষ। সেটাও বোঝা যায় দেখলে পরে। হাউ টু ডিল উইথ দ্যাট? I would say rather than living with it, you should take a lesson from it, যে এরপর যখন আমার খারাপ সময়টা আসবে, you know which are the people who are actually your friends. তুমি এখনই একটা মোটিভেশনাল চ্যানেল খুলে ফেলো। আমার বোন বলে যে তুমি না মোটিভেশনাল স্পিকার হয়ে যাও। হ্যাঁ হয়ে যাও। এইবার তোমার ফেভারিট পাস টাইম কি? আমার ফেভারিট পাস টাইম ওই বই পড়া, গান শোনা, সিনেমা দেখা। তোমার এখন এনগেজমেন্টস কোনো রয়েছে, মানে পড়াশোনা তো শেষ? আমার তো পারফর্মিং আর্টসে গ্র্যাজুয়েশন করছিলাম, সেটা হয়ে গেছে। মাস্টার্স আমি করিনি, বা মানে আমি অ্যাকচুয়ালি যেহেতু আমি ক্লাস 11 থেকে রেগুলারলি অ্যাসিস্ট করা শুরু করেছি, না তুমি যখন এদিকে কাজ করবেই, ফিল্ডে কাজ করাটা আমার কাছে অনেক বেশি ন্যাচারালি আসে, মোস্ট ইম্পর্টেন্ট। এবং আমার মনে হয়েছে যে মাস্টার্স করার থেকে বেশি আমার এখন কাজ করাটা আমার ক্ষেত্রে পার্সোনালি বেশি প্রয়োজনীয়। সবার ক্ষেত্রে নাই হতে পারে, তোমার কাছে অপশনটাও আছে যে একটু পড়াশোনা করলে ভালো লাগতো। হ্যাঁ মনে হয় মাঝে মাঝে, কিন্তু হয়তো আই ডোন্ট নো, মেবি লেটার আই ক্যান। মানে রিসেন্টলি বাবার সঙ্গে কিছু অ্যাসিস্ট করছো? এই মুহূর্তে করছি না, আমার নিজেরই ছবি বানানোর কাজটা চলছে আর অভিনয়ের কাজ খোঁজার প্রচেষ্টা চলছে। এবার এই যে আমরা বারবার আলোচনা করি না, যে কোনো সিনিয়র, সেটা অভিনয়ের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে খুব কথা হয় যে একাল সেকাল, মানে সেকাল খুব ভালো ছিল, একাল খুব খারাপ, বা এখনকার জেনারেশন। আমিও করে ফেলি, আমি এই ভুলটা স্বীকার করে নিচ্ছি, মায়ের সাথে আমিও করে ফেলি। আমার বোনকে আমিও করে ফেলি, বিশ্বাস করো। ও আমার থেকে 11 বছরের ছোট, এমন কিছু জিনিস করে বা দেখে বা বলে, আমার মনে হয় যে
ও আমাকে মানে যথাযথ উত্তরটা দেয়। ধরো স্কুল সংক্রান্ত কিছু কদিন আগেই হয়েছে, আমি কি একটা বলতে গেলাম যে এরম তো হয় না স্কুলে, বললো শোনো তুমি অনেক আগে পাশ করে গেছো, তুমি কিছু জানো না, সব পাল্টে গেছে, তুমি আর কথা বলো না। জেনারেশন, এবার সেটার ক্ষেত্রে তুমি কি দেখতে পাও, মানে তুমি যে জেনারেশনের, এখন কি সব নাম টাম বেরিয়েছে না, জেনজি। জেনজি আমি তো আমি আমাকে শিখছি। এগুলো আমি আমার বোনের থেকেই শিখি, আমার তাই বুমার ফুমার আমাকে বলে। রিসেন্ট শিখতে হয়েছে, আর অনেক কিছু শিখছি, সম্পর্কের নাম শিখছি অনেক। মানে আগে তো প্রেম জানতাম, হ্যাঁ। মানে লাভ বলে একটা শব্দ জানতাম। সিচুয়েশনশিপটা আমি দুদিন আগে কোথায় দুদিন আগে জানলে? এটা নিয়ে আমি অলরেডি একটা এপিসোড করে ফেলেছি, আমি তো এটা- তাতে শোনো তুমি নামগুলো, সিচুয়েশনশিপ, বেঞ্চিং, ভুলে গেছি, ঠিক আছে। বেঞ্চিং মানে এটা জানলাম, জেনে খুব ভালো লাগলো, জানো না? আচ্ছা আমি পরে বলছি আফটার আমি দি শো। একদম জেনজি বলো, সোশ্যাল মিডিয়া লিঙ্গো, এই পুরো ব্যাপারটাতে আমি খুব খারাপ, খুবই কাঁচা, মানে আমার জেনারেশনের লোকেদের থেকেও বেশি কাঁচা। আমি এই জন্যই কি তোমায় তখন থেকে আমি খোঁচাচ্ছি বলবো, কারণ হচ্ছে আমার মনে হচ্ছে যে তুমি বোধহয় এই জেনারেশনে বিলং করো না, আমি একটু ওল্ড সোল, এটা সবাই ওল্ড আমাকে স্কুল। বলে। এবার সেক্ষেত্রে তোমার ওল্ড সোল ওল্ড সোল, স্কুলও নয়, না, ওল্ড সোল। ওল্ড সোল। এবার সেক্ষেত্রে তোমার অসুবিধা হয় না, এই যে তোমার বন্ধু বান্ধব, তোমার আশেপাশে যারা, মানে তোমার যারা স্কুল ফ্রেন্ডস হোক, কলেজ ফ্রেন্ডস হোক, অসুবিধা হয়নি ডিল করতে ব্যাপারগুলো? অসুবিধা না, খুব একটা হয় না। মানে আমি খুবই মানে লিভ অ্যান্ড লেট লিভে বিশ্বাসী আর কি, টু ইচ ইজ ওন, মানে আমি আমার সুবিধা। তাহলে যখন প্রেমের এই মানেগুলো তুমি জানো না, খুব ভালো, সেটা হয়তো জানি না, এটা বাজে বলবো, আমার উল্টা কেস খেতে হবে, কেন বাজে বললেন আপনি, সবটা ভালো, ঠিক সব ভালো। এবার তোমার কাছে লাভের মানে কি? লাভের মানে কি? হ্যাঁ প্রেম, প্রেম বাংলায় বলছি, প্রেম। আচ্ছা, প্রেমের মানে কি? আমার মনে হয় কঠিন কঠিন প্রশ্ন করতে। এটা কঠিন, প্রেম হ্যাঁ, ওরম ভাবে ডিফাইন করা যায় না, অ্যাবস্ট্রাক্ট জিনিস। অ্যাবস্ট্রাক্ট একটা জিনিস। আমার মনে হয় যে কয়েকটা বেসিক ফান্ডামেন্টাল জিনিস ইম্পর্টেন্ট, যেরকম আমার যদি কেউ, প্রেম তো অনেক পরে আসে, আগে তো তাকে বন্ধু হতে হবে, বাবা হ্যাঁ, এটা তো সবার প্রথমে। এবং বন্ধুত্বের আমার মনে হয় বেসিক ফান্ডামেন্টাল গুলো হচ্ছে অনেস্টি, একে অপরকে, একটা জিনিস যেটা আমি একদম কি বলবো, নিজে পছন্দ করি না এবং সেটাতে পার্টিসিপেট করি না, এবং সেই জন্য আমাকে অনেক কিছু পোহাতে হয়েছে, সেটা হচ্ছে লোকেদের পেছনে লোকেদের নিয়ে কথা বলা। আচ্ছা এটা একদম আমি মানে আমার কাউকে নিয়ে যদি কিছু মনে হয়, সে যদি আমার কাছে ম্যাটার করে, আমি তাকে গিয়ে বলবো, আর না ম্যাটার করলে আমি কাটি দেবো। আমার মাথা ঘামিয়ে লাভ নেই সেটা নিয়ে। এবং যেহেতু এটা একটা খুব কি বলবো, অনেক গ্রুপের মধ্যে এটা একটা খুব কমন পাস টাইম, তো অন্যদেরকে নিয়ে কথা বলে, এবং সেটা আমি খুব একটা পছন্দ করি না বলে আই হ্যাভ অলওয়েজ বিন আ লিটল অন দ্য লোনলি সাইড। আই হ্যাভ অলওয়েজ হ্যাড লেসার ফ্রেন্ডস, মানে ভালো বন্ধু থেকেছে কিন্তু কম বন্ধু থেকেছে। আমার কোনোদিন আই হ্যাভ নেভার হ্যাড আ রেভিং সোশ্যাল লাইফ, এবং আমি নইও সেরকম, আমি একটু মানে ওই আর কি। বোঝাই যাচ্ছে সেটা, কারণ প্রেম নিয়ে এত সিরিয়াস কথা বললো মানুষ, মানে যেখানে এই বয়সে বলবে হচ্ছে যে হ্যাঁ প্রেম প্রেম তো খুব একটা সুন্দর দেখতে ছেলে হবে, একটা এই হবে ওই হবে। না না, আমার মনে হয় যে একে অপরকে সত্যি কথা বলতে যদি আমি না পারি, তাহলে সে আমার আর যাই হোক বন্ধু হতে পারে। তাকে যদি আমাকে বানিয়ে কিছু বলতে হয় বা সিনসিয়ারিটির অভাব হয়। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট, এটা শুধু প্রেম না, এটা সত্যি বন্ধুত্বর ক্ষেত্রেও ইম্পর্টেন্ট। আমি যদি কাউকে পছন্দ করি এবং বন্ধু মনে করি, কোনো একটা পার্টিকুলার জায়গায় তাকে নিয়ে কথা হলে আমি, বা খারাপ কথা হলে, আমি সেটা চুপ করে শুনতে পারি না সেখানে। এবং যেটা আমার ক্ষেত্রে বহু লোক করেছেন এবং আমাকে তারপর এসে বলেছেন যে তোকে নিয়ে এরকম হলো জানিস তো, এরকম আমি মানে প্রায় দুদিন অন্তর অন্তরই শুনি। এইগুলো নিয়ে আমার একটু সমস্যা আছে, এবং সেই কারণেই একটু কম বন্ধু আমার। কিন্তু ঠিক আছে, প্রেম হয়ে গেল। প্রেম করো কিনা আমার প্রশ্ন নয়, একদম নয়, এটা অন্যরা করবে। তো ম্যারেজে বিশ্বাস করো? ডু ইউ বিলিভ ইন ম্যারেজ? হাউ উইল আই বিলিভ অর নট বিলিভ? না মানে এই যে এখন যেটা হয়ে গেছে না, যে একই তো, মানে লিভ ইন ম্যারেজ अगेन আমি একই কথা বলবো, টু ইচ হিজ ওন। মানে আমি এক্ষুনি বসে তো আমি আই ডোন্ট নো হোয়াট মাই লাইফ ইজ গোইং টু বি লাইক ইন 5 ইয়ার্স। তো আমার এই কোনো প্ল্যান তো সেই অর্থে করে রাখিনি। আমার এই মুহূর্তে গোল বলতে শুধু কাজই, এবং কাজের জায়গায় যা অ্যাচিভ করতে চাই, এবং নিজের ক্রাফটে গেটিং বেটার এট ইওর ক্রাফট, সেইগুলো নিয়েই আপাতত। তুমি আমার সত্যি সত্যি এতটা সিরিয়াস? আপনারা যারা আমি বরাবরই একটু সেটা বলে আমাকে লোকজন, অনেকেই ভাবছে, ধরো এই ছবিটার পর তোমাকে দেখছে পর্দায়, বারবার আসছে চ্যানেলে বিভিন্ন জায়গাতে, ভাবছে বেশ ভালো লাগছে,
অ্যাপ্রোচ করবো, কেউ আর পারবে না। না না, এরকম একদমই নয়। আমি আমি ভীষণই একটু চুপচাপ আর যেটা আমাকে অফেন পিপল হ্যাভ মিস্টেকেন ইট যে তো খুব নাকুচু, তো কারোর সাথে কথা বলে না। কলেজেই আমার এটা হয়েছিল যে আমার একজন বন্ধু হু আলটিমেটলি টার্নড আউট টু বি ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস, সে প্রথমে আমার সাথে মাস 3-4 কোনো কথা বলেনি, কারণ সে মনে ছিল যে তো মানে কারোর সাথে কথাই বলে না, কি ভাবে একটা নিজেকে। এবং আমি সেটা কমপ্লিটলি কিন্তু সোশ্যাল অ্যাংজাইটি থেকে করি, যে কি বলবো আমি কিছু বুঝতে পারি না, তো এই জন্য আমি চুপচাপ থাকি। এটা আমার মাও আমাকে বলে যে তুই মানে ভীষণ সিরিয়াস আর সব কিছু নিয়ে প্রপার, আর এই রেপুটেশনটা আছে কোথাও একটা গিয়ে সেটা ভালো হয়, তো মানে মনে হয় আমার একটু জাজ অ্যান্ড মানে দূর থেকে দেখে তারপরে একটু পা ফেলা, বাট বুঝে নিয়ে একদম মানে শেষের দিকেই যাব। আমি বেশি বিশেষ জায়গায় টানছি না তোমাকে। তোমার মানে কোনটা হতে চাইবে, মানে মায়ের মতন হতে চাইবে? আমি কিন্তু ইসের কথা বলছি না, আমি তাদের প্রফেশনের কথা বলছি না। দুটো মানুষ দুটো রকমের, কিরকম হতে চাইবে? মায়ের মতো না বাবার মতো? হোপফুলি ইন অ্যান আইডিয়াল ওয়ার্ল্ড দুজনেরই বেস্ট কোয়ালিটি গুলো পজেস করব, আর কি বলবো। না ডিপ্লোমেসি, আমি জানি না ডিপ্লোম্যাটিক মানে, না না ডিপ্লোম্যাটিকের কথা বলছি না, মানে কারুর মতো কমপ্লিটলি একদমই এই কথাটাই চাইছিলাম। না না আমি এইটাই চাইছিলাম, এই কথাটা বলো যে আমি কারোর মতন হতে চাই না, আমি আমার মতন হতে চাই। হ্যাঁ মানে সেটা বললে খুবই ক্লিশেড শোনাবে, কিন্তু এটা ঘটনা না, এটাই তো উচিত। কারণ এই যে তুমি শুরুতে করেন, তাদের যেগুলো দ্য কোয়ালিটিস দ্যাট আই লুক আপ টু, সেগুলো চেষ্টা করবো যাতে আমি এমবাইব করতে পারি। কিন্তু কমপ্লিটলি আরেকজনের মতো হয়ে যাওয়াটা আমার মনে হয়। আমরা যেটা শুরু করেছিলাম, তুমি তখন বলছিলে যে এখন অনেক জায়গাতে আমাকে বলে যে বিদীপ্তা চক্রবর্তীর মেয়ে, হ্যাঁ রাইট? এটা আমরা চাইবো কোনো একটা দিন আসুক যেখানে বলবে মেঘলা দাশগুপ্তর মা হচ্ছে বিদীপ্তা। না সেটা না, সেটা না হবে obviously. It makes me very proud to be called. হ্যাঁ, আমি ওই সেন্সে বলছি না, আমি জানি না অডিয়েন্স আবার কি সেন্সে নিয়ে চলে যাবে বিষয়গুলোকে, কিন্তু আমি বলছি এটাই ভালো লাগে। কিন্তু এটা কিন্তু তোমার মায়েরও ভালো লাগবে, মানে যদি তোমার নামে তাদেরকে চেনা হয়, জিজ্ঞেস করে দেখো, এটার থেকে বোধহয় শান্তি আর কিছু নেই। মানে এটা রিয়েলি তারাও এক্সপেক্ট করে যে সেটাই হোক। আমরা একদম শেষের দিকেই আবারও সেম প্রশ্ন, সেটা হচ্ছে ভেলকি শব্দটা খুব পুরনো শব্দ, তুমি হয়তো জানো, আমি জানি না। ভেলকি শব্দ মানে আইডিয়া আছে? হ্যাঁ মানে ওই আর কি, কি বলবো, এরম হচ্ছে, শব্দ খুঁজে পাচ্ছি না। এটা এখনকার সবারই তাই হয়। হ্যাঁ সেটাই। ভেলকি মানে কি? এটা চটক দেখা? হ্যাঁ বলতে পারো, ভুল শব্দ, এটাও ভুল শব্দ, ম্যাজিক। হ্যাঁ সামথিং হুইচ ইজ ট্রিকি, মানে একটা ইলিউশনের মতো। একদম। এবার তোমার লাইফের এখন অবধি যা যা ঘটেছে, বিগেস্ট ভেলকি কি? বিগেস্ট ভেলকি আমি একটা কয়েক মাস আগে, এটা কলেজের ঠিক পর মানে নাকি কলেজের শেষের দিকে, আই ওয়াজ লুকিং ফর অ্যান অনলাইন জব, যে নিজের একটু হাত খরচা চালানোর জন্য। যে আমি দেখতাম আমার প্রচুর বন্ধু বান্ধব তারা অনলাইনে কাজ করে, হ্যাঁ, তো আমি ওরকম খুঁজতে এবং আমি বললাম না খুবই খারাপ এই পুরো ব্যাপারটাকে করতে গিয়ে ভয়াবহ স্ক্যাম হয় আমার সাথে। আমি কোনো একটা ওয়েবসাইট খুললাম, জাস্ট ওটা ক্লিক করলাম এবং আমি দেখলাম ব্যাংক থেকে একটা মেসেজ এলো যে 10,000 টাকা কেটে নিয়েছে, এবং তারপর একটা কি ভুল FIR করে পাঠানো হলো আমাকে যে আমায় নাকি গান্ধীনগর কোর্টে যেতে হবে, কি সব মানে সেটা আমি একজন লয়ারকে দেখালাম, সে বললো এটা ফেক, কাজেই ভেবো না এটা। মানে এটা তোমার সাথে হয়ে গেছে। আড্ডা মেরে কেমন লাগলো? আড্ডা মেরে তো খুবই ভালো লাগলো, সত্যি খুবই, মানে রিয়েলি থ্যাংক ইউ ফর কলিং মি টুডে। আর আড্ডা জিনিসটা কি তোমাদের জেনারেশন মজা পায় আগের মতন? আমাদের টাইমে যেমন আড্ডা, আমার জেনারেশনে আমি একটু আই ক্যান সে যে হ্যাঁ এখনো আমরা কি বলবো, আমার বন্ধু বান্ধবরা অন্তত এই ঘরোয়া আড্ডা বা একটু সন্ধ্যেবেলা, আমার মানে আরো ছোট জেনারেশনদের যেটা দেখি একসাথে হলো ওরা ফোনে কিছু করে একসাথে, সেটা আমার বন্ধুরা যারা মার খেতো আমার কাছে এসে কেউ ফোন ঘাটলে তাহলে বাড়ি গিয়ে কর, why have you come? কারণ হচ্ছে কেন আরো প্রশ্নটা বললাম বলে তো, মানে আড্ডা মানে কিন্তু পাবস নয়, আড্ডা মানে কিন্তু নাইট আউট নয়। আমি সব থেকে বেশি মানে নাইট আউট ধরনের পার্টি করেছি নিজের মা বাবার সাথে। বাহ, মানে আড্ডা ইজ আ ডিফারেন্ট থিং। মানে এই যে পুজোর সময় আমরা সবাই মিলে বসে, আমার কাছে সব সময় কমফোর্টেবল বেশি, এবং মানে মাই চয়েস অফ কি বলবো টাইম স্পেন্ডিং। বাহ, থ্যাংক ইউ সো মাচ। আপনারা প্লিজ আড্ডা মারুন, আমরাও আড্ডাই এরকম ভাবে মারবো, মানে এই ফরম্যাটে মারবো, কিন্তু আড্ডাই মারবো। দেখতে থাকুন ভেলকি আর ইউ বাই এ
আজকে সঙ্গে ছিল আমাদের মেঘলা। মেঘলা কিছু বলবে তুমি অডিয়েন্সকে, মানে দেখতে দেখতে কিছু যদি বলতে চাও? কি বলবো, ভেলকিতে দেখুন আমাদের আড্ডাটা শুনুন যদি আপনাদের ভালো লাগে। প্লিজ ওর মতন করে বলবো, প্লিজ আপনারা দেখুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আর খুব ইম্পর্টেন্ট, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। খুব মানে বাজারে এটা মানে বলতে হচ্ছে, তো প্লিজ করুন এটা। আর করলে পরে কিছুই না, আমরা আরও এরকম এপিসোড নিয়ে আসতে পারবো আপনাদের সামনে, অনেককে নিয়ে আসতে পারবো। দেখে থাকুন। কফিটা তো তোমার শেষ, আমি খাইনি। ওকে।